মিলে গেল সাকা চৌধুরী ও কাদের মোল্লার ভবিষ্যৎবাণী। মাত্র ১০ বছরের মধ্যেই নিজের পাপের ফল পাচ্ছে হাসিনা। সম্প্রতি হাসিনার বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। এই ঐতিহাসিক রায়ের পর বাংলাদেশের রাজনীতিতে ১ দশক আগে ঘটে যাওয়া দুটি ঘটনা, বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর একটি ভবিষ্যৎবাণীমূলক মন্তব্য এবং যুদ্ধ অপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির আগে লেখা একটি চিঠি নতুন করে আলোচনায় এসেছে। মৃত্যুর আগে তারা দুজনেই হাসিনাকে এক প্রকার অভিশাপ করে গিয়েছিলেন। সেই অভিশাপে হয়তো হাসিনার এই পরিণতি হয়েছে, কারণ মজলুমের অভিশাপ বিফলে যেতে পারে না। ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালের ২৫শে মার্চ তৎকালীন আওয়ামী লীগ সরকারই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। এই ট্রাইব্যুনাল দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট ১৯৭৩ অনুযায়ী গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ এবং অন্যান্য আন্তর্জাতিক অপরাধের মামলার বিচার করে। এই আইনের অধীনেই জামায়াত ইসলামীর শীর্ষস্থানীয় ৫ নেতা এবং বিএনপির একজন শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল, তখন তিনি এজলাসে দাঁড়িয়ে একটি মন্তব্য করেছিলেন, যা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি বলেছিলেন, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে। জজ সাহেব, এখানে একদিন হাসিনারও বিচার হবে। তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে তার বাবার এই মন্তব্যটি ছিল একটি ভবিষ্যৎবাণী, যা আজ বাস্তবে রূপ নিয়েছে বলে মনে করা হচ্ছে। একইভাবে ২০১৩ সালের ১২ ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে তিনি তার স্ত্রীর কাছে একটি আবেগঘন চিঠি লিখেছিলেন। সে চিঠিতে তিনি লিখেছিলেন, প্রিয় রনি, যদি কখনো সময় পাও এবং তোমার ইচ্ছে হয়, তবে আমার ফাঁসির পর একবার হলেও বলো বা লিখো, কাদের মোল্লা আর কসাই কাদের এক ব্যক্তি নয়। আমার আত্মা কিয়ামত পর্যন্ত কাঁদবে, আর কসাই কাদের তখন কিয়ামত পর্যন্ত হাসবে। শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের এজিএস মোহাম্মদ মহিউদ্দিন খান এই চিঠিটি ফ্রম ইনজাস্টিস টু জাস্টিস, ইনকিলাব জিন্দাবাদ ক্যাপশন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন, যা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। শহীদ আব্দুল কাদের মোল্লা প্রকৃতপক্ষে মানব সত্তাবান, অসংখ্য মানবিক গুণাবলীর সমন্বয়ে গঠিত এরকম একজন রক্ত মাংসের মানুষ ছিলেন। শহীদ আব্দুল কাদের মোল্লা একটি নাম, একটি বিস্ময়কর প্রতিভা, একটি ইতিহাস, একজন কিংবদন্তি। এই মহান মানুষটি ১৯৪৮ সালের ২ ডিসেম্বর ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জরিপের ডাঙ্গি গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। কে জানত সময়ের ব্যবধানে এদেশের ইসলামী আন্দোলনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবেন আব্দুল কাদের মোল্লা। কে জানত এই আব্দুল কাদের মোল্লা হবেন বিপন্ন মানবতার মুক্তির কাণ্ডারি। তিনি হবেন অন্ধকার পৃথিবীতে এক উজ্জ্বল নীল নক্ষত্র। কে জানত নিজ মাতৃভূমির শাসক কর্তৃক নির্মম রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়ে তিনি হবেন ইতিহাসের এক জ্বলন্ত আগ্নেয়গিরি। কে জানত তার আদর্শ থেকে উদ্গীরিত লাভা ধ্বংস করে দেবে মিথ্যাবাদীদের ক্ষমতার রাজপ্রাসাদ। শহীদ আব্দুল কাদের মোল্লা একজন দেশ ও রাজনীতি সচেতন ব্যক্তি ছিলেন। এই দেশ ও দেশের মানুষের কল্যাণেই সবসময় তার ধ্যান জ্ঞান ছিল। জনাব আব্দুল কাদের মোল্লার জীবন সবসময় প্রকাশ্য এবং স্বচ্ছ। তিনি কোনো গোপন আন্দোলনের সদস্য কিংবা কোনো গোপন ব্যক্তি ছিলেন না। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে কেউ কখনো তাকে যুদ্ধ অপরাধী হিসাবে চিহ্নিত করেননি অথবা কসাই কাদের মোল্লা বলেও ডাকেনি। বিগত ৪০ বছরে তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের বা মানবতা বিরোধী অপরাধের একটি অভিযোগও কোথাও উত্থাপিত হয়নি। যুদ্ধ অপরাধী বা রাজাকার আলবদর আল শামস হিসাবে কোনো তালিকায় তার নাম তো দূরের কথা, সন্দেহভাজনের তালিকায়ও নাম ছিল না। এমনকি এ ধরনের অপরাধে তাকে কেউ ইতপূর্বে অভিযুক্ত করেনি। স্বাধীনতার প্রায় ৪ দশক পর ২০০৭ সালে 1/11-এর অদ্ভুত সরকারের সময়ে হঠাৎ করেই যুদ্ধ অপরাধের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের পরিকল্পিত চরিত্র হনন। আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে যেসব জামায়াত নেতাগণ সাহসী ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম ছিলেন, তাদের বিরুদ্ধে চলে অব্যাহত মিথ্যা প্রচারণা। যে আওয়ামী লীগ নেতারা একসময় যে জামায়াত নেতাদের সাথে একই টেবিলে বসে চা খেতে খেতে
আন্দোলনের পরিকল্পনা করেছেন, সেই আওয়ামী নেতারা ওইসব জামায়াত নেতাদের বিরুদ্ধে কুৎসিত বক্তব্য দিতে থাকেন। আওয়ামী লীগ দলীয় লোকদের দিয়ে জামায়াত নেতাদের নামে নানা মামলা দায়ের করতে থাকে। ওই বছরেরই 17 ডিসেম্বর আব্দুল কাদের মোল্লাসহ কয়েকজন শীর্ষ জামায়াত নেতার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। 13 জুলাই 2010 সকাল 11টা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামান হাইকোর্টে আসেন জামিনের জন্য। মামলার যখন শুনানি চলে তখন সুপ্রিম কোর্ট প্রধান গেটের সামনে অবস্থান নেয় বিপুল সংখ্যক গোয়েন্দা সদস্য এবং শাহবাগ থানার পুলিশসহ অগণিত পুলিশ। আব্দুল কাদের মোল্লা এবং মোহাম্মদ কামারুজ্জামান সুপ্রিম কোর্ট চত্বর পার হয়ে প্রধান ফটকে গেলে তাদেরকে গ্রেফতার করা হয়। মানবতার কল্যাণের জন্য যে মানুষটি সদা তৎপর ছিলেন, দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত অবিরাম ছুটেছেন, সে নির্মল চরিত্রের অধিকারী মানুষটির ওপর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হল। 26 জুলাই 2010 তারিখে আব্দুল কাদের মোল্লাকে প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হাজির করা হয়। সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলেও আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে 71-এর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। 18 ডিসেম্বর 2011 তারিখে কাদের মোল্লার বিরুদ্ধে কসাই কাদের উল্লেখ করে 7টি চার্জ দাখিল করে রাষ্ট্রপক্ষ। 28 ডিসেম্বর 2011 আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে আনিত অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। 28 মে 2012 তারিখে আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে 6টি অভিযোগ উল্লেখ করে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল 2। 3 জুলাই কাদের মোল্লার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষে 12 জন এবং আসামি পক্ষে 6 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করে। 2013 সালে 5 ফেব্রুয়ারি আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এরপর শুরু হয় তথাকথিত শাহবাগ আন্দোলন। অভিনব এই আন্দোলনের ফলে 2013 সালের 17 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে সরকারও পরবর্তীতে তার সর্বোচ্চ শাস্তির আবেদন করে রাষ্ট্রপক্ষ। 2013 সালের 31 মার্চ প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে 6 সদস্যের আপিল বেঞ্চ গঠন করা হয় আপিল আবেদন শুনানির জন্য। 1 এপ্রিল থেকে শুনানি শুরু হয়। 17 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যাবজ্জীবন সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেয় কাদের মোল্লাকে। 5 ডিসেম্বর 2013 আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। 8 ডিসেম্বর ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে। এরপরই শুরু হয়ে যায় ফাঁসি কার্যকরের প্রস্তুতি। সরকারের নির্দেশে 10 ডিসেম্বর রাতেই আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের যাবতীয় উদ্যোগ নিয়েছিল ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। কিন্তু ফাঁসি কার্যকরের মাত্র 1.5 ঘণ্টা আগে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ফাঁসি কার্যকর বুধবার সকাল 10:30 পর্যন্ত স্থগিত করে আদেশ দেন। 11 ডিসেম্বর বুধবার সকালে প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চে শুরু হয় রিভিউ আবেদনের শুনানি। এছাড়া আসামিপক্ষ স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোরও আবেদন করে। রিভিউ আবেদন চলবে কি চলবে না এ বিষয়ে 11 ডিসেম্বর শুনানি শেষে 12 ডিসেম্বর পর্যন্ত মুলতবি করায় ফাঁসি স্থগিতাদেশও বহাল থাকে 12 ডিসেম্বর পর্যন্ত। 12 ডিসেম্বর সকালে আবার শুরু হয় রিভিউ আবেদনের ওপর শুনানি। শুনানি শেষে 12:07 প্রধান বিচারপতি ঘোষণা করেন আবেদন ডিসমিসড। 12 ডিসেম্বর রাত 10:01 ঢাকা কেন্দ্র কারাগারে আব্দুল কাদের মোল্লাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করা হয়। মৃত্যু কার্যকর করার পর আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যে এই মহান শহীদের লাশ নিয়ে যাওয়া হয় তার জন্মস্থান সবুজ হাওয়া ঘেরা ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ গ্রামে। পরিবারের সদস্যদের উপস্থিতি ছাড়া পুলিশি প্রহরায় ইসলামী আন্দোলনের এই নেতাকে তার পিতামাতার পাশে দাফন করা হয়। ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতার শিকার হয়ে আব্দুল কাদের মোল্লা চলে গেলেন সুবাসিত জ্যোৎস্নার দেশে। দোয়া করি আল্লাহ তাআলা উনাকে ওপারে ভালো রাখুক, আমিন। বন্ধুরা, কমেন্টে আমিন লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।